আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা ইউজড টু এর ব্যবহার শিখব। আমরা যখন অতীতকাল নিয়ে কথা বলি তখন অনেক সময় বলি আমি খেয়েছিলাম, লিখেছিলাম। আবার অনেক সময় এভাবেও বলতে হয় আমি লিখতাম, আমি গল্পের বই পড়তাম। এই যে একটা অভ্যাস বুঝায় তখনই কিন্তু একটু আলাদা হয়ে যায়, তখন আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে চলো আজকের ক্লাস থেকে আমরা ইউজ টুর ব্যবহার শিখে নিই। তোমরা প্রথমে এদিকে খেয়াল করো, ইউজ টু অভ্যাসগত কাজের ক্ষেত্রে ইউজ টু বলবে। এখন অভ্যাসগত কাজগুলো কেমন হয়? মনে করো আমি বললাম আমি রান্না করতাম, এখন রান্না করি বললে আই কুক, আর রান্না করেছিলাম বললে আই কুকড। যদি বলি আমি রান্না করতাম তার মানে এটা আমার আগে অভ্যাস ছিল, আমি সবসময় এই কাজটা করতাম, এখন বোঝাচ্ছে আর সেটা করা হয় না। তাহলে যে কাজটা আগে করা হতো এখন আর করা হয় না, সেই কাজগুলোতে তুমি ইউজ টু বলতে পারো। আমি রান্না করতাম, আই ইউজ টু কুক। কুক মানে রান্না করা। এখানে তোমরা মনে রাখবে ইউজ টু ইউজ করার পরে ভার্ব ওয়ান ইউজ করবে। কখনো চিন্তা করবে না যেটা তুমি পাস্ট নিয়ে কথা বলছো, অতীতের কথা নিয়ে, এই জন্য এখানে ভার্ব টু হয়ে যাবে। মনে রাখবে যখনই তুমি ইউজড টু হাবোধক বাক্য নিয়ে কথা বলছো তখন ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্ম হবে। আমার মা আমার নানিকে চিঠি লিখতেন, এখন তো আর চিঠি লেখার যুগ নেই, তখন লিখতেন, এটা একটা অভ্যাস বুঝাচ্ছি। তাহলে মাই মাদার ইউজ টু রাইট লেটার টু মাই গ্র্যান্ডমাদার। মাই মাদার ইউজ টু রাইট লেটার টু মাই গ্র্যান্ডমাদার। এরপরে দেখো সুইম, আমরা নদীতে সাঁতার কাটতাম, উই ইউজ টু সুইম ইন দ্য রিভার। উই ইউজ টু সুইম ইন দ্য রিভার বা আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতাম। ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। দে ইউজ টু ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করত। দে ইউজ টু ওয়ার্ক হার্ড। হেল্প, আমার চাচারা তাদের সাহায্য করতেন। মাই আঙ্কেলস ইউজ টু হেল্প দেম। মাই আঙ্কেলস ইউজ টু হেল্প দেম। এখন এখানে মনে রাখবে ইউজ টু যখন বলবে তখন একজন বা একাধিক যে কোনো সাবজেক্টের সাথেই ইউজ টু হয়। যেমন আই ইউজ টু, উই ইউজ টু, ইউ ইউজ টু, দে ইউজ টু, হি ইউজ টু, শি ইউজ টু, যে কারোর সাথেই, সেটা একজন হোক আর একাধিক হোক, ইউজ টু বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা নতুন কিছু বাক্য দেখে নিই। আমি বলেছি গ্রামারের নিয়মগুলো যদি সহজভাবে তোমরা বাক্যে ব্যবহার করো তাহলেই কিন্তু স্পিকিংটা তোমাদের জন্য সহজ হবে। তো আজকের এই লেসনটাতে দেখো এখানে যে বাক্যগুলো আছে তোমরা নিজেরা ইংরেজিতে বলারও চেষ্টা করবে। যখন প্রথম শ্রেণীর ছাত্রী ছিলাম আমি সিলেটে থাকতাম, এরকম তোমরাও নতুন একটা বাক্য তৈরি করো। তো আগে এই সেন্টেন্সগুলো দেখো, প্রথম শ্রেণীর ছাত্রী ছিলাম, এখন যদি বোঝায় কোনো কিছু তখন হবে এম, আমি প্রথম শ্রেণীর ছাত্রী, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 1। যখন বলছি ছিলাম তখন হবে আই এর সাথে ওয়াজ। ওকে, তাহলে যখন প্রথম শ্রেণীর ছাত্রী ছিলাম when I was a student of class 1. When do you go to school? তুমি কখন স্কুলে যাও? When, W-H-E-N, এখানে কিন্তু H এর সাউন্ডটা হবে না। When, when শব্দটার অর্থ কখনো হয়, আবার when শব্দটার অর্থ যখনও হয়। তাহলে যখন প্রথম শ্রেণীর ছাত্রী ছিলাম when I was a student of class 1. I used to live in Silet, আমি সিলেটে থাকতাম। আমি সিলেটে থাকতাম তার মানে এখন আমি আর সিলেটে থাকি না। এখানে আই ইউজ টুর পরে লিভ হচ্ছে ভার্ব ওয়ান, আই ইউজ টু লিভ ইন সিলেট। পরের সেন্টেন্সটা দেখো, সিলেটে অনেক চা বাগান আছে। আমি তোমাদেরকে দেয়ার দিয়ে বাক্য তৈরি করা শিখিয়েছি, তাহলে এটা তোমরা নিজেরাই বলতে পারবে। সিলেটে অনেক চা বাগান আছে, এখানে কি হবে? দেয়ার আর মেনি টি গার্ডেন্স ইন সিলেট। আমি সিলেটে আগে থাকতাম এখন আর থাকি না, তার মানে কিন্তু এই না যে সিলেটে আগে চা বাগান ছিল এখন আর নেই। চা বাগান কিন্তু এখনো আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সিলেটে অনেক চা বাগান আছে, আছে বলার কারণে এখানে দেয়ার আর হবে। দেয়ার আর
অনেক চা বাগান, মেনি টি গার্ডেন্স। ওকে, গার্ডেনের সাথে একটা এস হবে। দেয়ার আর মেনি টি গার্ডেন্স ইন সিলেট। ওকে, সিলেটে একটা বড় জায়গা, এই জন্য এটার আগে প্রেপোজিশন ইন হবে। ইন সিলেট, দেয়ার আর মেনি টি গার্ডেন্স ইন সিলেট। আমাদের একটা বাগান ছিল, এটা কোনো চা বাগানের কথা বুঝায়নি, এটা একটা সিম্পল, আমাদের একটা বাগান ছিল। বাড়ির সামনে মানুষের বাগান থাকে না, তাহলে আমাদের একটা বাগান ছিল। এখানে কিন্তু সাবজেক্ট আছে আমাদের, এটা একটা সাবজেক্ট। যখন এরকম বলে দিচ্ছে আমাদের, তোমাদের, তার, এই ক্ষেত্রে আমরা ছিল বললে হ্যাড লিখব। আমাদের একটা বাগান ছিল, উই হ্যাড আ গার্ডেন। আমার বন্ধুর একটা বাগান ছিল, মাই ফ্রেন্ড হ্যাড আ গার্ডেন। তোমাদের একটা বাগান ছিল, ইউ হ্যাড আ গার্ডেন। ওকে, কিন্তু এইখানে কিন্তু একই রকম না, দুইটা সেন্টেন্সে পার্থক্য আছে। এখানে হলো কোথাও কোনো কিছু আছে বুঝালে দেয়ার দিয়ে বলবে। আমার, তোমার, আমাদের, তোমাদের, তার, আমার ফ্রেন্ডের, আমার বাবার, এক্ষেত্রে জাস্ট হ্যাড হয়েছে, কারণ এটা পাস্ট টেন্সে। উই হ্যাড আ গার্ডেন, আমাদের একটা বাগান ছিল। আমি গাছে পানি দিতাম, তার মানে এখন আর আমি গাছে পানি দেই না, এটা আমি ওই সময়কার কথা বলছি। আমি গাছে পানি দিতাম। আই ইউজ টু ওয়াটার দ্য প্ল্যান্ট। ইউজ টু বলেছি কারণ এটা অভ্যাস ছিল, সব সময় পানি দিতাম, এটা সব সময়ের কাজ বোঝাচ্ছে। আই ইউজ টু ওয়াটার দ্য প্ল্যান্ট। এখন ওয়াটার মানে কি? ওয়াটার মানে পানি। যখন তুমি এটা নাউন হিসেবে ইউজ করবে তখন কিভাবে বলবে? আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আমি এক গ্লাস পানি পান করতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্কটা ভার্ব। কি পান করতে চাও? পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। কিন্তু যখন পানি দেয়া অর্থে হচ্ছে, তখন ওয়াটারটা ভার্ব হয়ে যাবে। আই ইউজ টু ওয়াটার দ্য প্ল্যান্ট। তাহলে ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো ভার্ব হিসেবেও ইউজ হতে পারে, নাউন হিসেবেও ইউজ হতে পারে। পরবর্তী লেসন ইনশাল্লাহ সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন দেখি, আই ইউজ টু ওয়াটার দ্য প্ল্যান্ট, আমি গাছে পানি দিতাম। এরপর বললাম আমি বিকেলে টিভি দেখতাম না। ঠিক আছে, আমি বিকেলে টিভি দেখতাম না, তার মানে এখন আর তুমি ইউজ টু বলতে পারবে না, এটা হতো না, এটা নেগেটিভ সেন্টেন্স। ইংরেজিতে কথা বলার জন্য তোমরা মনে রাখবে একটা বাক্য তিনভাবে অ্যাটলিস্ট জেনে রাখবে: হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক। তো এখানে আছে না বোধক বাক্য। আমি বিকেলে টিভি দেখতাম না, যখন তুমি অতীতের কোনো অভ্যাসে না বুঝাচ্ছ তখন বলবে ডিডেন্ট। আই ডিডেন্ট ইউজ টু ওয়াচ টিভি। আই ডিড নট ইউজ টু ওয়াচ টিভি, এই ডিড নটটাকে সংক্ষেপ করলে হয় ডিডেন্ট। ওকে, তুমি বলার সময় ডিডেন্ট বলবে আর লেখার সময় ডিড নট লিখতে পারো। আই ডিড নট ইউজ টু ওয়াচ টিভি, লেখার সময় এই ফর্মটা লেখাই ভালো, আর বলার সময় তুমি কন্ট্রাকশন বা সংক্ষেপ করে বলতে পারো আই ডিডেন্ট ইউজ টু ওয়াচ টিভি। দেখো, যখন তুমি ডিড বলে ফেলেছো তখন এখানে কিন্তু ইউজড ওয়ার্ডটার হবে না। ওকে, ইউএসইডি, এখানে ছিল ইউএসইডি, তারপরে এখানে ছিল ইউএসইডি, কিন্তু যখন ডিড বলেছো এবং নেগেটিভ করেছো তখন আই ডিড নট ইউজ টু, এখানে আর কোনো ডি থাকছে না, নর্মাল ইউজ টু। আই ডিড নট ইউজ টু ওয়াচ টিভি, আমি টিভি দেখতাম না। কখন? বিকেলে। আই ডিড নট ইউজ টু ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন। আই ডিডেন্ট ইউজ টু ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন, আমি বিকেলে টিভি দেখতাম না। আমি আমার বান্ধবীদের সাথে খেলতাম। আমি আমার বান্ধবীদের সাথে খেলতাম, এটা আবার হ্যাঁ বোধক বাক্য, এখানে আবার ইউজ টু ইউজ করা যাবে। আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। এখন দেখো, ইউজ টুর পরে আবার ভার্ব ওয়ান। নেগেটিভ করার সময়ও কিন্তু ডিড নট ইউজ টু ওয়াচ, এখানেও কিন্তু ওয়াচটা ভার্ব ওয়ান, ওয়াচ ওয়ার্ডটাও ভার্ব ওয়ান। হ্যাঁ বোধক বা না বোধক যেটাই ব্যবহার করছি আমরা ভার্ব ওয়ান ইউজ করছি। এখন সেন্টেন্সগুলো একবার দ্রুত পড়ো। When I was a student of class 1, I used to live in Sylhet. There are many tea gardens in Sylhet. We had a garden. I used to water the plant. I didn't used to watch TV. I used to play with my friends. আগে তো আমরা অনেক খেলাধুলা করতাম, বিকেলে বসে টিভি দেখতাম না, বাইরে যেতাম, ফ্রেন্ডদের সাথে খেলতাম। তো আমি যদি এখন সেই কথাগুলো বলি, এই ক্ষেত্রে আমি ইউজ টু দিয়ে অনেক নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো।
তো তোমরাও এরকম কোনো একটা স্টোরি লেখো বা তোমাদের ছোটবেলার কোনো কাহিনী লেখো যে কাজগুলো তুমি করতে অভ্যাসগত, সেখানে হ্যাঁ বোধক বাক্যও লিখবে, না বোধক বাক্যও লিখবে। আর মনে রাখবে যখনই তুমি বাক্যগুলো তৈরি করছো সবসময় ভার্ব ওয়ান ইউজ করবে। এখন আমি তোমাদের অনুশীলনের জন্য কিছু বাংলায় বাক্য দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা সেটাকে ইংরেজিতে লেখা ট্রাই করবে। আশা করি তোমরা ইউজ টু এর ব্যবহারটা কিছুটা বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।